আমি তনুশ্রী চলে এসেছি একটা নতুন ভিডিও নিয়ে। আর আজকে এখন যেই ব্যাপারটা নিয়ে কথা বলতে এসেছি, যাকে নিয়ে কথা বলতে এসেছি, সে হচ্ছে নান আদার দেন আমাদের ওয়াইটির সীমাদি। এবং যে ক্রাউড ফান্ডিং নিয়ে যে একটা সমস্যা জলঘোলা ক্রিয়েট হয়েছে, সেটা নিয়েই বিস্তারিত আলোচনা করতে এসেছি। কালকে তোমরা দেখেছো যে একটা লাইভ হয়েছে, যেটা ধরিদির চ্যানেলে একটা লাইভ হয়েছে, এবং সেই লাইভে আমাদের দিদি মানে আমাদের ম্যাডাম উঠেছিলেন এবং সেখানে তিনি বেশ কিছু বক্তব্য পেশ করেছেন এই ক্রাউড ফান্ডিং নিয়ে, যেটার উনি সখ্ত নফরত করে এবং যেটার বিরুদ্ধে ক্রাউড ফান্ডিংয়ের বিরুদ্ধে অলরেডি সুদেবীর মানে বিরুদ্ধে একটা বড়সড় স্টেপ কিন্তু উনি নিয়েছেন। সেখানে দাঁড়িয়ে প্রথম এই ক্রাউড ফান্ডিংয়ের ব্যাপারটা সীমাদির হাজব্যান্ড যখন ভর্তি হয়, তখন এই ক্রাউড ফান্ডিংয়ের ব্যাপারটা নিয়ে আমাদের দীপ্তিদি নাকি প্রথম ওনার সঙ্গে ফোনে কথা বলেন। দীপ্তিদি যেখানে পরিষ্কার করে আমাদের ভিডিওতে এসে বলছেন যে আমি কখনোই ক্রাউড ফান্ডিং এবং ফোন নাম্বার দেওয়াটাকে সমর্থন করি না, সেখানে আজকে ম্যাডামের কথা অনুযায়ী দীপ্তিদি হচ্ছে প্রধান ভূমিকা পালন করেছে এবং দীপ্তিদি এর সঙ্গে সম্পূর্ণভাবে ওতপ্রোতভাবে জড়িত। কেন বলা হচ্ছে? তার কারণ হচ্ছে দীপ্তিদি নিজের থেকে যেচে পড়ে বন্ধুত্ব পরায়ণতা রেখে দীপ্তিদি কিন্তু প্রথম ফোনটা করেছিল আমাদের ম্যাডামকে, যে মানে সীমাদি ক্রাউড ফান্ডিং করতে চাইছে এবং সেটা কি করতে পারে কিনা সেটার পারমিশন চাওয়ার জন্য। প্রথমত দীপ্তিদির এটা একটা বিশাল বড় ভুল হয়েছে। কেন বলছি ভুল হয়েছে? যেখানে দীপ্তিদি নিজে ক্রাউড ফান্ডিংয়ের খিলাফ এবং ফোন নাম্বার দেওয়ার খিলাফ রয়েছে, সেখানে দীপ্তিদির পরিষ্কারভাবেই সীমাদিকে বলা উচিত ছিল যে সীমা, তুমি অন্য কোনোভাবে চেষ্টা করো টাকা তোলার। এইটা করলে কিন্তু তুমি একটা ঝামেলায় জড়াবে, তবে তুমি ফেসে যেতে পারো। যেখানে ক্রাউড ফান্ডিং নিয়ে অলরেডি ওয়াইটিতে এত জলঘোলা হয়ে গেছে, সেইখানে দাঁড়িয়ে তারপরেও দীপ্তিদির এই ধরনের অনুরোধ ম্যাডামকে করাটাই যুক্তিযুক্ত নয় বলে আমি মনে করি। তারপরে সেখানে ম্যাডামকে ফোন করেছিল, ম্যাডাম একদম পরিষ্কারভাবে বলে দিয়েছে এটা আমি একেবারে সখ্ত নফরত করি এবং আমি এর খিলাফ, আমি এটাকে সমর্থন করবই না, কারণ যেখানে আমি ক্রাউড ফান্ডিং নিয়ে কাজ করছি। তারপরে দীপ্তিদি ফোন রেখে দেয়। সেকেন্ড টাইম দীপ্তিদি ফোন করে সীমাদিকে কলে নিয়ে, জয়েন্ট কলে আবার একটা ফোন করা হয়, যখন ম্যাডামকে নেওয়া হয় ফোনে, এবং তখন নাকি সীমাদি সেখানে বলে ম্যাডামকে যে আমার এই মুহূর্তে হাত ফাঁকা, আমার কিচ্ছু করার মতন পরিস্থিতি নেই, হ্যাঁ আমার দেয়ালে পিঠ ঠেকে গেছে, আমাকে এই মুহূর্তে ক্রাউড ফান্ডিং না করলে মানে কিউআর কোড না দিলে আমি কিন্তু এই বিপদ থেকে উদ্ধার হতে পারবো না। এবং সেখানে ম্যাডাম পরিষ্কার তাকে বলে তুমি মানে যদি কিউআর কোড দাও, তুমি কিউআর কোড দিতে পারো, তুমি কিউআর কোড দিলে তুমি কিউআর কোড দেবে, কিন্তু আমি দেন আমার যেটা করণীয় আমি সেটা করব। এবং তারপরে ম্যাডাম কিন্তু ফোন রেখে দেয়। থার্ড টাইম আবার একবার কল করা হয়, যেটা ম্যাডাম ধরেনি। এবার দীপ্তিদি কেন এই ব্যাপারটার মধ্যে ফেসে যাচ্ছে, তার কারণ হচ্ছে দীপ্তিদি প্রথম ম্যাডামকে ফোন করেছিল। দীপ্তিদি ভিডিওতে যেখানে এসে বলেছে আমি ক্রাউড ফান্ডিংয়ের সমর্থন করি না, আমি ফোন নাম্বার দেওয়াটাকেও একেবারেই সমর্থন করি না। তারপরেও দীপ্তিদি যেহেতু ফোন করেছিল ম্যাডামের কাছে ক্রাউড ফান্ডিংয়ের জন্য পারমিশন চেয়েছিল, তাই আজকে কিন্তু দীপ্তিদির ঘাড়েও দীপ্তিদির দিকেও আঙুলটা উঠছে। এটা কিন্তু দীপ্তিদির একটা বিশাল বড় ব্লান্ডার মিস্টেক হয়েছে। আমি বলবো যেখানে সীমাদি, আমি জানি না সীমাদির মাথায় কি এমন চাপলো। আমি জানি মানুষ যখন মানে কি বলবো বিপদের মুহূর্তে পড়ে, মানুষের কাছের লোক যখন হাসপাতালে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ে, মাথা ঠিক থাকে না, কিন্তু এই ধরনের ব্লান্ডার মিস্টেক সেই সময় তার কিন্তু করা উচিত হয়নি। যেখানে আমরা ছোট ছোট ক্রিয়েটার, আমি ব্যক্তিগতভাবে সীমাদির লাইভে গিয়ে বলেছি সীমাদি তুমি কিন্তু কিউআর কোড এবং ফোন নাম্বার কোনোভাবেই শেয়ার করবে না, তুমি কিন্তু বিপদে পড়বে।
আমাদের মতন ছোট ছোট ক্রিয়েটাররা যদি এই কথাটা বুঝতে পারি, সীমাদি কেন এই জিনিসটা বুঝতে পারলো না, এটা আমার ঠিক বোধগম্য হলো না। এত এত ভিউয়ার্স বলার পরেও সীমাদি কি করে এই ধরনের ব্লান্ডার মিস্টেকটা করলো, এটা আমার মাথায় আসছে না। আজকে দেখো, সীমাদির নামে নাকি এরও আগে একটা কেস করা হচ্ছিল, যেটা রানাঘাট কোর্টে সীমাদি, রিম্পা, দীপ্তিদি এবং আরও সোমা ভট্টাচার্য বলে একজনের নাম শুনলাম, এবং টুনি দিদা, এদের নামে নাকি একটা কেস রানাঘাট কোর্টে করা হয়েছিল। মানে সমস্ত কিছু পিটিশন জমা দেওয়ার পরিস্থিতি হয়ে গেছিল, সব কিছু ঠিকঠাক হয়ে গেছিল। সেখানে ধরিত্রীদি এবং তার সঙ্গে সোনিকা, যে মানে এক সময় সীমাদির বাড়িতেও গেছিল, তিনি একজন লয়ার, তিনি এই ব্যাপারটায় হস্তক্ষেপ করে এবং তারা বলে এদেরকে আরেকটা সুযোগ দেওয়া হোক, ম্যাডামের কাছে এদের হয়ে রিকোয়েস্ট করে এবং এরা নাকি ম্যাডামের কাছে ক্ষমা চেয়ে নেওয়ার পরে তারপরে ম্যাডাম ওই কেসটা কিন্তু মানে আর করে না। সেইখানে যেখানে সীমাদি নিজে জানে যে তার অলরেডি চিনার করা একটা কেস যেটা নিয়ে সীমাদি ঝুলছে, তারপরেও তার নামে আরেকটা কেস রানাঘাট কোর্টে হতে যাচ্ছিল, সেখান থেকে সেই কেসটার থেকে তাকে কেসটা না করিয়ে সেখান থেকে তাকে বাঁচিয়ে রাখা হয়েছে। সেখানে সীমাদি কি করে এই ধরনের ভুল স্টেপ নিল আমার মাথায় আসলো না। যেখানে বহু ভিউয়ার্স কিন্তু বলেনি তা না, আমি কমেন্ট বক্সে গিয়ে লিখে এসেছি, তারপরেও সীমাদি কেন এই ভুলটা করলো আমার মাথায় আসলো না। যেই আমার বক্তব্য, যেই নাম্বারটা সীমাদির পাবলিকই রয়েছে ফেসবুক পেজে, যেই নাম্বারটা দিয়েছে কমিউনিটিতে, সেই নাম্বারটা ফেসবুক পেজেও দেওয়া রয়েছে। তাহলে যেই নাম্বারটা ফেসবুক পেজে রয়েছে সীমাদির অলরেডি, সেই নাম্বারটা দিয়ে শুধু নিজের বিপদ ডেকে আনার কোনো দরকার ছিল? আজকে দেখো, একটা সে অলরেডি একটা ঝামেলার মধ্যে কিন্তু রয়েছে। একটা বাড়িতে শ্বাসকষ্টের পেশেন্ট থাকা মানে তার বাড়ির লোকদের কি ভয়ঙ্কর মানসিক অবস্থা হতে পারে আমি জানি, কারণ আমার বাড়িতে, আমার শ্বশুর বাড়িতে আমার কাকা শ্বশুর এই রকম পেশেন্ট ছিল দীর্ঘদিন। তার বাড়িটা না, তিনি যেই ঘরটায় থাকতেন, ছোটোখাটো হাসপাতাল বললে ভুল কিছু বলা হবে না, তার কত রকমের যে শ্বাস নেওয়ার মেশিন ছিল ওখানে, বলার কথা নেই। হ্যাঁ, তো সেরকম পেশেন্টরা থাকলে বাড়ির লোকের কি অবস্থা হতে পারে। বাড়ির লোককে সব সময় তৎপর থাকতে হয়, পান থেকে চুন খসলেই এইসব পেশেন্টদের যখন তখন হাসপাতালে নিয়ে ছুটতে হয়। সেই রকম অবস্থায় এরকম একটা এমার্জেন্সি পেশেন্ট বাড়িতে থাকাকালীন কেন সীমাদি নিজে কিছু মানে জমায়নি, আমার সেটাই বোধগম্য হচ্ছে না। আমি জানি যে দেখো, সীমাদি কিন্তু একটা সময় তো ভালো টাকা ইনকাম করেছে, এখন যা ভিউজ হয় তাও মোটামুটি 15-16 হাজার 17 হাজার, কারণ নিজেই সীমাদি বলেছে যে 17 হাজার টাকা এই মাসে সীমাদির পেমেন্ট ঢুকেছে। হ্যাঁ, সেখানে দাঁড়িয়ে সীমাদির যেইটুকু ইনকাম হয়, আমি শুনেছি যে সীমাদির মাসে 22,000 টাকা করে তার হাজব্যান্ডের ওষুধের খরচা লাগতো। সেখানে তার হাজব্যান্ড নাকি মানে এতটাই আর কি হাতটান স্বভাব, সে খরচা করতে চায় না। মানে কোনো ট্রিটমেন্ট করাতে দিলে যখন বাড়াবাড়ি হয় তখন যে টেস্টগুলো করাতে দেওয়া হয়, তার মধ্যে যেগুলো কম টাকা সেগুলো নাকি সুবোধা টেস্ট করায়, যেগুলো বেশি টাকার টেস্ট সেগুলো মানে করায় না। সেই ক্ষেত্রে সীমাদির এবং সীমাদির মেয়েরও আমি বলবো, সেও দীর্ঘদিন মানে চাকরি করেছে, সেখানে দাঁড়িয়ে তাদেরও কিছু করে টাকা তার বাবার জন্য জমানো উচিত ছিল। কারণ যেহেতু এই রকম ক্রিটিক্যাল কন্ডিশনের একটা পেশেন্ট যে কোনো সময়, যে কোনো মুহূর্তে খারাপ পরিস্থিতি হতে পারে, এই মুহূর্তে ভালো থাকতে পারে, এই মুহূর্তে খারাপ হতে পারে, এইসব পেশেন্টদের কোনো ভরসা নেই। সেখানে দাঁড়িয়ে এই জিনিসটা যদি সীমাদি করতো, তাহলে আজকে সীমাদির কারো কাছে হাত পাততে হতো না এবং সীমাদি এইভাবে বিপদের সম্মুখীন হতো না। যেখানে বার বলা হয়েছে, শুধু আমি নয়, রুনাদিও না করেছে। হ্যাঁ, শুনেছে, মানে রুনাদি ভিডিও করে না করেছে যে এই ধরনের ব্লান্ডার মিস্টেক তুমি করো না।
আমিও কিন্তু কমেন্ট বক্সে গিয়ে লিখে এসেছিলাম যেদিনকে সীমাদি মানে এই ফোন নাম্বার দেওয়ার একটা এরকম কথাবার্তা হচ্ছিল লাইভের মধ্যে, তখনই কিন্তু মানে ফোন নাম্বারটা লাইভেই দিচ্ছিল মুখে বলে বলে তখন অনেকে কমিউনিটিতে নাম্বারটা দিয়ে দিতে বলেছিল। তখন বলেছিলাম যে এই ভুলটা করো না সীমাদি, কোনো দরকার নেই। তোমার যারা সীমাদিকে ভালোবাসে এবং অনেকেই জানে সীমাদির ফেসবুক পেজে সীমাদির নাম্বারটা রয়েছে, সেখানে নতুন করে এই নাম্বারটা দিয়ে এই যে একটা ঝামেলা ঝঞ্ঝাটের মধ্যে, বলুন তো আজকে তার বাড়িতে একটা পেশেন্ট, তারপরে যদি আবার একটা কেসের মধ্যে সীমাদি জর্জরিত হয়, তাহলে তার মানে বাড়ির লোকের কি পরিস্থিতি হতে পারে, একটা কেস হলে শুধু দৌড়াদৌড়ি নয়, অর্থদণ্ডও তো যায়। অলরেডি আগে একটা কেস রয়েছে যেটা চীনা করেছিল, সেই কেসটাও সীমাদির ঝুলছে, সেই কেসটার জন্য মাঝে মাঝে কিন্তু কোর্টে হাজিরা সীমাদিকে দিতে হয়। সেখানে দাঁড়িয়ে আমি জানি না এই ধরনের মিস্টেক কেন করলো। এবং আজকের ডেটে ম্যাডাম যেটা খেপে গেছেন তার প্রধান কারণ হচ্ছে মানে ম্যাডামকে সামনে রেখে সীমাদি পেছন থেকে টাকাটা তুলতে চেয়েছিল, এটাই ম্যাডামের ধারণা। কারণ সীমাদি বারবার হাইলাইট করেছিল যে সেই সময় তার হাত ফাঁকা এবং ম্যাডাম তখন বলেছিল তুমি তাহলে তোমার আত্মীয় স্বজনের কাছ থেকে ধার নাও। ম্যাডাম মানে সীমাদি বলেছে আমার কারো কাছ থেকে ধার নেওয়ার মতন আত্মীয় স্বজন নেই, হ্যাঁ আমার এই মুহূর্তে 7,000 টাকা দরকার। তখন ম্যাডাম নাকি বলেছিল তাহলে আমাকে তুমি কিউআর কোডটা পাঠাও, আমি তোমাকে দিচ্ছি। তখন 4,000 টাকা নাকি সীমাদিকে পাঠিয়েছিল এবং সেটা একমাত্র দীপ্তিদি জানতো। এবং সেই কথাটা সীমাদি লাইভে এসে বলেছিল যে ম্যাডাম আমাকে, দিদিভাই আমাকে 7,000 টাকা আমি চেয়েছিলাম, আমাকে 4,000 টাকা দিয়েছিল এবং সেই মুহূর্তেই 4,000 টাকা দিয়ে আমি কি করেছিলাম, মেডিসিন কিনেছিলাম। তখনই একটা বিল পেমেন্ট করার ছিল, আমি পেমেন্ট করেছিলাম। এবং সেই জায়গায় সেইখানে দাঁড়িয়ে তারপরে মানে সীমাদি ওই কথাটা বলে হাইলাইট করছিল বলে ম্যাডাম মানে যেটা ম্যাডাম বলতে চাইছে যে ম্যাডাম যেহেতু দিয়েছে এটাকে হাইলাইট করেই সীমাদি টাকাটা তুলতে চেয়েছিল যে দিদিভাই আমাকে যদি টাকা দিয়েছে যখন, তোমরাও আমাকে টাকা দিতে পারো, তাতে তোমাদের কোনো ভয় নেই, এটাই বোঝাতে চেয়েছিল। এবার আমি এই ক্ষেত্রে বলবো যে সীমাদি এর আগেও একবার বিপদে পড়েছিল, ওর নাম কি বলে, শুভদাকে নিয়ে আমরা সবাই জানি। এবং সেখানে কেপিসির আইসিসিউর ভাড়া শোনা যাচ্ছে যে 30,000 টাকা। সেখানে সীমাদি বর্তমানে এখন বলছে যে আইসিসিউতে পার ডে 6,000 টাকা, যেটা একেবারেই সম্ভবপর নয়। আমি জানি না স্বাস্থ্যসাথীর কার্ড অ্যাপ্লাই করার পরে চার্জটা কমে গিয়ে 6,000 টাকা হয়েছে কিনা, কারণ আমার এই সম্বন্ধে কোনো ধারণা নেই। আমরা অ্যাপেলোতে বাবুকে রেখেছিলাম, সেখানে কিন্তু আইসিসিউর বিল কিন্তু মারাত্মক, ভেন্টিলেশনের চার্জ আরও বেশি, ভেন্টিলেশনের চার্জ 30,000 টাকা ওখানে হাতের ময়লার মতন উড়ে যায়। সেখানে কেপিসিতে শুনছি 30,000 টাকা ছিল মানে আইসিসিউর ভাড়া। সেখানে সীমাদি সেই সময় আইসিসিউতে দেয়নি, নর্মাল বেডে দিয়ে ট্রিটমেন্ট করিয়েছিল শুভদার। এইবার আইসিসিউতে দেওয়া হয়েছে কিন্তু সেখানে 6,000 টাকা বেড ভাড়া বলা হচ্ছে, যেটা একেবারেই সম্ভবপর নয়। কারণ নার্সিংহোমে কখনোই 6,000 টাকা বিল হতে পারে না। এবার এই ব্যাপারটার মধ্যে স্বাস্থ্যসাথীর কার্ড অ্যাপ্লাই করে কোনো কিছু হয়েছে কিনা এটা আমার জানা নেই, কিন্তু সীমাদি যেই কথাটা বলছে যে 6,000 টাকা আইসিসিউর ভাড়া, এটা কিন্তু একেবারেই বিশ্বাসযোগ্য নয়। এবার এইখানেও কিন্তু একটা প্রশ্ন চিহ্ন অ্যারাইজ হয়েছে, যেটা নিয়ে বারবার যারা সীমাদিকে এই মুহূর্তে ক্রাউড ফান্ডিং নিয়ে প্রশ্ন তুলছে তারা বারবার প্রশ্ন তুলছে। ঢেপি এই প্রশ্নটা বহুবার তুলেছে যে এটা কি করে সম্ভব, যেটা কিন্তু বহু ভিউয়ার্সদের প্রশ্ন, যে যেখানে 30,000 টাকা চার্জ ছিল 1 বছর আগে, সেখানে 6,000 টাকা এই এখন কি করে হতে পারে, সে এটা নিয়ে একটা প্রশ্নচিহ্ন উঠেছে। এবার সীমাদি সেখানে কিন্তু বহু মানুষ এবং বহু ভিউয়ার্স না করা সত্ত্বেও কিন্তু সীমাদি একটা রাস্ট্রিক ডিসিশন নিয়েছে, কারো কথা না শুনে। সীমাদি কিছুটা জেদের বসে হোক বা অভিমানের বসে হোক যে দিদিভাই এসে আমাকে এইভাবে এই বললো, ঠিক আছে আমি মানে ওর নাম কি বলে, যখন আমি ক্রাউড ফান্ডিং না মানে করিনি, তারপরে ক্রাউড ফান্ডিং করেছি বলছে, তাহলে ঠিক
আছে, আমি আমার নাম্বারটা ওই ওর নাম কি বলে ফেসবুকের পেজে আছে, তোমরা সবাই গিয়ে ওখানে যোগাযোগ করো এবং তোমরা স্বেচ্ছায় আমাকে যে যা দিতে চাও দেবে, আমি সবার দান গ্রহণ করব। কারণ এই মুহূর্তে আমার টাকা পয়সার প্রচণ্ড দরকার, আমার মেয়ে পড়াশুনো করছে, ছেলে পড়াশুনো করছে, আমার হাত টান। এবার কথা হচ্ছে, যে মানুষ দুটো কাজের লোক, সব কটা ঘরে এসি লাগানো, তারপরে যে মানুষ এখান থেকে এখানে কাছের থেকে কাছে যেতে গেলেও ট্রেনে বাসে যাতায়াত না করে সবসময় 4 চাকা ভাড়া করে যায়, সে মানুষ স্বামী যদি অসুস্থ হয় সেখানে হাত পেতে টাকা চায়, সেখানে তাকে মানে বিশ্বাস করে টাকা দিতে গেলে সেই বিশ্বাসযোগ্যতায় কিন্তু প্রশ্নচিহ্ন আসে। এটা স্বাভাবিক, এটা অস্বীকার করার কোনো জায়গা নেই। কারণ এবং সেখানে আরও একটা ব্যাপার, যেখানে সীমাদি নিজে এর আগে ক্রাউড ফান্ডিং নিয়ে অনেক রকম কথা বলেছে এবং বহু ক্রিয়েটারকে, যেমন বংশ্রী, যাকে ডিজিটাল ভিখারি একসময় বলে সীমাদি প্রচণ্ড পরিমাণে কটাক্ষ করেছে, যেখানে আমরা জানি বংশ্রীর কিন্তু অর্থনৈতিক অবস্থা অত্যন্ত 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 খারাপ। ওর দুটো বাচ্চা নিয়ে ও অ্যাজ এ সিঙ্গেল মাদার খুবই কষ্ট করে দিন কাটায়। এমনও অনেক দিন হয় ওর বাচ্চাগুলো 3 বেলা ঠিক করে 3 বেলায় মানে পেট ভর্তি খাওয়ার ও দিতে পারে না, কারণ ওর সেই রকমই একটা জায়গায় রয়েছে। এবং সেখানে দাঁড়িয়ে বংশ্রীকে কিন্তু অনেক কথা এই সীমাদি ডিজিটাল ভিখারি বলে অনেক কটাক্ষ করে অনেক কথা বলেছিল। তারপরে আমাদের টিয়া, তারপরে আমাদের সুদেবী, যেও কিন্তু ওর নাম কি বলে একসময় ক্রাউড ফান্ডিং করে প্রচুর টাকা তুলেছিল, সেটা নিয়েও কটাক্ষ করেছিল। এবার বক্তব্য হচ্ছে, যেখানে আমি কাউকে ক্রাউড ফান্ডিং নিয়ে প্রশ্ন চিহ্ন তুলছি, কারো খিল্লি উড়াচ্ছি, সেখানে আমি যদি সেই কাজটা পরবর্তীকালে করি তখন আমাকে কেউ ছাড়বে না, এটা স্বাভাবিক। এবং এই কথাটা সীমাদির ভীষণভাবে বোঝা উচিত ছিল। বারবার যারা সীমাদির ওয়েল ভিসার তারা কিন্তু বোঝাচ্ছিল সীমাদিকে যে তুমি এই ধরনের ব্লান্ডার মিস্টেক, এই ধরনের ভুল কাজ করো না, কিন্তু সীমাদি রাস্টিক ডিসিশন কারো কথা না শুনেই কিন্তু নিয়েছে। আমি জানি না এর পরবর্তীকালে এই যে ব্যাপারটা সীমাদি করেছে, এই কারণের জন্য সীমাদি আবার কোনো আইনি ঝামেলায় জড়াবে কিনা বা সীমাদিকে নিয়ে আবার কোনো কিছু কেস কামারি হবে কিনা সেটা আমার জানা নেই। তবে সীমাদির এটা বোঝা উচিত ছিল, যেখানে অলরেডি তার একটা কেস চলছে, আরেকটা কেস খাবো করতে করতেও সেখানে এই যে সোনিকা আর ধরিত্রীদির হস্তক্ষেপে সেখান থেকে বেরিয়ে এসছে, তারপরে সীমাদির এই ধরনের একটা স্টেপ নেওয়া অত্যন্ত অত্যন্ত ভুল হয়েছে এবং ভুল এবং অন্যায় দুটোই বলবো হয়েছে। এবার সোনিকার সাথে সীমাদির সম্পর্ক খুবই ভালো ছিল, তোমরা সবাই জানো। সীমাদির বাড়িতে কিন্তু সোনিকা গেছিল এবং সোনিকা কিন্তু সীমাদিকে একটা সময় খুবই ভালোবাসতো। এবার অনেকেরই বক্তব্য যে সোনিকার সঙ্গে কী এমন ঘটনা ঘটলো যেখানে সীমাদির সঙ্গে সোনিকার সম্পর্কটা এরকম একটা বাজে জায়গায় চলে গেল। সেখানে জানলাম যে সোনিকা নাকি ঢেপির লাইভেও যেত, সোনিকা সীমাদির লাইভেও যেত। যেহেতু সোনিকা ঢেপি এবং সীমাদি দুজনকেই ভালোবাসতো, সেই জায়গায় দাঁড়িয়ে ঢেপির লাইভে যখন যেত, মানে সোনিকা যেত এবং ঢেপির লাইভ থেকে যখন সীমাদির লাইভে যেত, সেখানে সীমাদির ভিউয়ার্সরা নাকি সোনিকাকে মানে খিল্লি করেছিল এবং যেখানে সীমাদি কোনো রকম প্রতিবাদ করেনি এবং যেটা নিয়ে একটা সীমাদির সঙ্গে সোনিকার মনোমালিন্য হয়েছে এবং সেই জায়গা থেকে সীমাদির কাছ থেকে সোনিকা নাকি সরে গেছে, এটাই মানে জানলাম। এবার এই জায়গায় ও দাঁড়িয়ে সীমাদির এটা মানে সোনিকা যখন তার ওখানে গেছিল তখন কি কারণে মানে ঢেপির ওখানে যাওয়ার পরে সে সীমাদির ওখানে যেতেই পারে, কেন ভিউয়ার্সরা হচ্ছে সর্ব জায়গায় যে কোনো ক্রিয়েটারের কাছে ভিউয়ার্সরা যেতে পারে, তাকে নেগেটিভ কমেন্ট পজিটিভ কমেন্ট দুটোই সে করতে পারে, তাদের সেই অধিকার রয়েছে। সেখানে সীমাদির সেই জায়গায় বলা উচিত ছিল বা মানে তার
ভিউয়ার্সদেরকে বোঝানো উচিত ছিল যে সোনিকা অ্যাজ এ ভিউয়ার্স আমার ছোট বোন হিসাবে এখানে এসছে, ঢেপির কাছে গিয়ে সে গেছে, সে যেতেই পারে। আবার আমার কাছেও যদি আমাকে ভালোবেসে আসে সেখানে তাকে সাদরে আমন্ত্রণ করাটাই উচিত। কারণ আমার এখানে এসে যদি আমার বিপরীতে ঢেপির কাছে গিয়ে কোনো কটাক্ষমূলক কথা বা আমার সম্বন্ধে নোংরা কথা না বলে, সেই ক্ষেত্রে আমার লাইভে আসলে তাকে কটাক্ষ করা বা তাকে ছোট করা একেবারেই উচিত বলে আমার মনে হয় না। এবার আমি জানি না যে সোনিকা ঢেপির ওখানে গিয়ে সীমাদির নামে কোনো কটাক্ষমূলক মন্তব্য করেছিল কিনা, তারপরে সীমাদির লাইভে গিয়ে সেখানে কটাক্ষের শিকার হয়েছিল কিনা সেটা আমার কিন্তু জানা নেই। যে আমি যেইটুকু জানলাম তার বেসিসেই এই কথাটা বললাম। আজকের ডেটে সীমাদির এই রকম বিপদের মধ্যে নিজের পায়ে নিজে কুড়ুল মেরে এইভাবে বিপদকে ডেকে নিজের ভেতরে মানে নিজের কি বলবো ওই বলে না বাস তুমি ঝাড়ে কেন আসো আমার ড্যাশে, এই রকমটা করা একদম সীমাদির উচিত হয়নি বলে আমি মনে করি। সীমাদির এই সময় আরও বুদ্ধিমত্তার সঙ্গে কাজ করা উচিত ছিল, কিন্তু সীমাদির চটজলদি ডিসিশন এবং হঠকারী ডিসিশনের জন্য আজকে সীমাদি আবার একটা বিপদে পড়তে চলেছে, এবং যেটাকে একেবারেই মানে কি বলবো ইচ্ছাকৃত নিজের ক্ষতি নিজের ডেকে আনা বলেই আমি মনে করি। তো যাই হোক, এইটুকুই বলার ছিল ভিডিওটাতে। আমি যে কথাগুলো বললাম ঠিক বললাম না ভুল বললাম অতি অবশ্যই কমেন্ট করে জানিও। এবং সীমাদি এত দীর্ঘ দিন ধরে সমালোচনার জগতে থাকার পরে সীমাদির আরও বেশি সচেতন হয়ে কাজ করা উচিত ছিল, যেটা সীমাদি কিন্তু এই ক্ষেত্রে একেবারেই করেনি। ব্লান্ডার মিস্টেক করেছে, যার জন্য আজকে সীমাদি আবার নতুন করে একটা বিপদে পড়তে চলেছে। রাখছি, দেখা হবে নেক্সট ভিডিওতে। প্রত্যেকে ভালো থেকো, তনুশ্রীদির পাশে থেকো।